সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নেটিজেন ভার্সেস সিটিজেন, প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব এখন বিশ্বজুড়ে। বিভিন্ন দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, সামাজিক প্রেক্ষাপট সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব বেশ স্পষ্ট। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বেশি প্রভাব পড়ে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে সেটা নিকটতম সময়ে আওয়ামী লীগের পতনই বলে দেয়। শুধু বাংলাদেশ নয়, পাশের দেশ ভারতের রাজনৈতিক পটভূমিতেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা বেশ প্রভাব ফেলে। সবার হাতেই এখন ফোন, দ্রুত কোনো তথ্য পেতে যা সবচেয়ে বেশি কার্যকরী। সবার ফোনেই ব্যবহার হচ্ছে কোনো না কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই জায়গায় অনলাইন অ্যাক্টিভিস্টরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে খুব সহজেই। বাংলাদেশের প্রেক্ষাপটে উদাহরণ হিসেবে টানা যেতে পারে পিনাকি ভট্টাচার্য, শাহেদ আলম, ইলিয়াস হোসাইন, জাওয়াদ নির্ঝর, সাংবাদিক মাসুদ কামাল সহ অনেককেই। দেশে বিদেশে বাইরে এমন অনেক অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা দেশের রাজনীতিতে বেশ প্রভাব ফেলছেন। ছাত্র জনতার আন্দোলনেও এই অ্যাক্টিভিস্টরা ছিলেন বেশ অ্যাক্টিভ। ছাত্র জনতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে দিয়েছেন বার্তা, যেটি সরকার পরবর্তী সময়েও চলমান। সবশেষ বুলডোজার কর্মসূচিও তাদের ডাকেই ঘটেছে বলে ধারণা করা হয়। একযোগে কাজ করে গেছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা। 2012 সালে ভারতের রাভি শ্রীনিবাসন নামে একজন টুইটারে রাজনৈতিক পোস্টের কারণে গ্রেপ্তার হয়েছিলেন। তখন তার ফলোয়ার ছিল মাত্র 16 জন, যা 48 ঘন্টা পর দাঁড়ায় 2000-এর বেশি, এবং তার পরদিন তার এই টুইট পৌঁছে যায় প্রায় 10 মিলিয়ন মানুষের কাছে। ভারতের অনলাইন মাধ্যমের ব্যাপ্তিটা বাংলাদেশের থেকে অনেক বেশি। শুধুমাত্র ব্রডব্যান্ড লাইন ব্যবহার করেন ভারতের 1.2 বিলিয়ন মানুষ। ভারতের অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে ধ্রুব রাঠে, কিরণ বেদি, রাভি কৃষ্ণা সহ তালিকাটা লম্বা, যারা ভারতের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকেন, এবং তাদের লম্বা ফলোয়ার তালিকা রয়েছে যারা তাদেরকে বিশ্বাস করেন এবং তাদের মতামতকে প্রাধান্য দেন, যা প্রভাব ফেলে রাজনৈতিক পটভূমিতে। বাংলাদেশে শুধুমাত্র ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা কোটি ছাড়িয়েছে। এছাড়াও টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সহ অনেক সামাজিক মাধ্যম রয়েছে যেখানে বিভিন্নভাবে কাজ করে থাকেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। রাজনৈতিক যে কোনো প্রেক্ষাপটে অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মত দিয়ে থাকেন। সেটি সহজেই পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে। মানুষের মনে দাগ কাটতে পারলে দ্রুতই সেটি ছড়িয়ে পড়ে একজনের ওয়াল থেকে আরেকজনের ওয়ালে। এছাড়াও নিজস্ব রাজনৈতিক মতাদর্শের কারণেও অনেকে অনেক কিছু ফলো করে থাকেন। অনেক অ্যাক্টিভিস্টেরও আবার নিজস্ব রাজনৈতিক পছন্দ আছে। সেই বিষয়গুলোও তারা ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা মিলেছে বেশ কিছু অ্যাক্টিভিস্টের। দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে বেশ ভালো ভূমিকা রেখেছিলেন তারা। তাই তো বলতেই হয়, দেশের রাজনীতিবিদ, সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন অ্যাক্টিভিস্টরাও এখনও রাজনীতিতে বড় ভূমিকা রাখছে। এ নিয়েই আমাদের এই পর্ব সাজানো। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় দেশে বিদেশে অ্যাক্টিভিস্টদের দৌরাত্ম্য। আজকের আলোচনা আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন গ্লোবাল টিভির প্রধান সম্পাদক নাজবুল আশরাফ, এবং সিটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুল আল মামুন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি নেটিজেন হিসেবে যিনি যুক্ত আছেন, নাজবুল আশরাফ, আপনাকে দিয়ে শুরু করতে যাই। আমাদের যে বিষয়, সেই বিষয়টা আপনি আসলে কতটা মেনে নিলেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, সামাজিক মাধ্যম একটা বাস্তবতা। গণমাধ্যমের বিপরীতে সামাজিক মাধ্যমের যে ভূমিকা এবং সামাজিক মাধ্যমে যে অবারিত স্বাধীনতা, এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, এখানে কোনো এডিটোরিয়াল কন্ট্রোল নাই, এখানে কোনো দায় দায়িত্বের ব্যাপার নাই। যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কেউ যা খুশি এখানে করতে পারে, যা খুশি বলতে পারে, যা খুশি প্রকাশ করতে পারে, যা খুশি লিখতে পারে। এই নিয়ন্ত্রণহীন অবাধ স্বাধীনতার কুফল কি, এটা সারা বিশ্বের উন্নত সব দেশই ভোগ করছে। সে কারণে যারা সামাজিক মাধ্যমের বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে আমরা শুনি উন্নত দেশের যে এটা কতভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে। এটি ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। এখন ধরেন
রাজনীতির বিষয়ে যদি আসি, যেই বিষয়গুলো সমসাময়িক, যেগুলো গুরুত্বপূর্ণ, যেসব ঘটনা একটা দেশের বা একটা অঞ্চলের বা গোটা বিশ্বের অনেক কিছুকে প্রভাবিত করে, তার সুফল কুফল বয়ে আনে, সেই জায়গায় যখন আমরা দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তিদের কথাবার্তা, কর্মকাণ্ড, ভূমিকা দেখি, তার যে কুফল আমরা দেখি, সেটি সামাজিক মাধ্যমের এই অবারিত স্বাধীনতার বিপদকে আরো অনেক বাড়িয়ে তোলে। তারা বিভিন্ন সামাজিক মাধ্যমের শীর্ষ ব্যক্তিদের, উদ্যোক্তাদের বা তাদের যারা নির্বাহী কর্মকর্তা, একটু যদি জানতে তাদেরকে চাই যে হরহামেশা। আমেরিকার কথা বলছিলেন, আমেরিকার মতো দেশে বা এরকম উন্নত দেশে অবাধে কথা বলার মধ্য দিয়ে তাদের রাজনীতিতে, তাদের সামাজিকতায়, তাদের ব্যক্তিবিশেষে এরকম প্রভাব কি তৈরি করছে, মানে নাকি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেই বেশি, বিশেষ করে বাংলাদেশ, ভারত? সব দেশেই, সারা বিশ্বেই, মানে সামাজিক মাধ্যমের অবারিত স্বাধীনতার কুফল সারা বিশ্ব ভোগ করছে, উন্নত অনুন্নত। সেই জন্য বলছিলাম, আমেরিকার মতো দেশে এইসব সামাজিক মাধ্যমের কর্তা ব্যক্তিদেরকে হরহামেশাই ডেকে শুনানি করা হয়, তাদেরকে নানা রকম প্রশ্ন করা হয়, তাদের আবার তারা তো দায়িত্বশীলতা ভালো নিয়ে। ভালো দিকগুলোও তুলে ধরছেন, যেটা গণমাধ্যম হয়তো ওটা তুলে ধরতে ব্যর্থ হচ্ছে, এরকম কিছু না তো? না, কেউ কেউ বলার চেষ্টা করেন যে গণমাধ্যমের সীমাবদ্ধতা বা গণমাধ্যমের উপর নানান রকমের নিয়ন্ত্রণের কারণে সামাজিক মাধ্যমে মানুষ নির্বিঘ্নে তার মতামত, তার মত প্রকাশের স্বাধীনতা, তার কথা বলার স্বাধীনতা, মুক্ত চিন্তার স্বাধীনতাকে তারা চর্চা করতে পারছে। এটি একটা যুক্তি, কিন্তু এই যে অবারিত সুযোগ, তার মাধ্যমে কতটা চর্চা হচ্ছে, কতটা অপচর্চা হচ্ছে, কতটা উপকারী জিনিস আমরা দেখছি, কতটা অপকারী জিনিস আমরা দেখছি। সামাজিক মাধ্যমে কোনো একজন ব্যক্তি যার যথেষ্ট প্রভাব আছে, অনুসারী আছে, সে যখন আপনার ক্ষতিকর বা অনিষ্টকর দেশ, সমাজ, রাষ্ট্রের জন্য এমন কিছু বলেন, তার প্রভাবে তার অনুসারীরা যখন গিয়ে অপকর্মগুলো করেন, সেটাকে নিশ্চয়ই আপনি ওই স্বাধীনতার ভালো দিক আপনি বলতে পারেন না। এখন যদি আপনি বলেন যে বাংলাদেশের মতো দেশ বা দক্ষিণ এশিয়ার দেশ বা এরকম অনুন্নত বা স্বল্প উন্নত দেশগুলোতে তার প্রভাব কি, সেটা অনেক ভয়াবহ মাত্রার ঘটে। কারণ এখানকার যে ব্যবহারকারীরা, তাদের কাছ থেকে আমরা উন্নত শিক্ষিত সেলফ জাতিদের সেন্সরশিপ কাছ না থেকে থাকার কারণে কি নাজমুল আশরাফ এটা হচ্ছে? মানে আপনি যদি বলেন ভালো দিকের বাইরে যতটুকু মন্দ দিকটা আপনি রিয়েলাইজ করছেন, এটা কি সেলফ সেন্সরশিপ হচ্ছে না? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমও তো আমরা ব্যবহার করছি, অনেক মানে সবাই অনেকেই ব্যবহার করছে, কিন্তু কিছু কিছু জিনিস তো আমরা সেলফ সেন্সর করছি, অনেকে করছে না, এটাও তো একটা বড় কারণ নাকি? না, গণমাধ্যমের ব্যর্থতা নিশ্চয়ই আছে। গণমাধ্যমের ব্যর্থতার জন্য আপনি সামাজিক মাধ্যমকে যদি বিকল্প হিসেবে না, ব্যবহার আমি করে গণমাধ্যমের কথা সেখানে বলছি আপনি না, আমি অনিষ্ট করেন। ব্যক্তিগত মাধ্যমের কথাই বলছি। ব্যক্তিগত মাধ্যমেও তো আমরা যারা যখন ব্যবহার করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকছি আমাদের আইডি দিয়ে, সেখানে তো সেলফ সেন্সরটাও আমাদের কাজ করছে। এইটা কম কাজ করছে কি আমাদের অন্যান্য ধরনের জনবহুল দেশ বলে, যেটা অনেক বেশি এলোমেলো তথ্য আসছে, অনেক বেশি এলোমেলো অ্যাটাক হচ্ছে সামাজিক মাধ্যমে, সেটা কি এর কারণেই সেন্সরটা কম হচ্ছে? না, ব্যক্তিগত মাধ্যম বলে কিছু, আমরা যেটাকে সামাজিক মাধ্যম বলছি, সেখানে ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষ বা প্রাতিষ্ঠানিক ভাবে, দলীয় ভাবে এগুলোর ব্যবহার হয়। সেই ব্যবহারটা যখন অবারিত, নিয়ন্ত্রণহীন, সেখানে ভালো মন্দের কোনো নাই, দায়িত্বশীলতার কোনো ব্যাপার নাই, কোন রকমের নিয়ন্ত্রণ নাই, মানে ভালোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা আমি বলছি না, দায়িত্বশীলতা। এখন গণমাধ্যম তো মানে কিভাবে পরিচালিত হয়, গণমাধ্যমের দায়িত্বশীলতা কি, গণমাধ্যমের কর্তব্য কি, গণমাধ্যম কোনটা করে কোনটা করে না, সেখানে তার যে বিবেচনাগুলো কাজ করে, বিভিন্ন ধাপে যে নিয়ন্ত্রণ বা যাচাই বাছাইয়ের ব্যাপারগুলো থাকে, সামাজিক মাধ্যমে সেটা থাকে না। ফলে সেখানে ক্ষতিকর, অনিষ্টকর উপাদান অনেক বেশি মাত্রায় চলে আসে এবং প্রকাশিত হয়। আমরা একটু আব্দুল আল মামুন সিটিজেন হিসেবে যিনি যুক্ত আছেন অতিথি হিসেবে, তার মতামত জানতে চাই। তিনি আসলে এই যে শুনছিলেন, আশরাফ ভাই তো অবশ্যই বলছিলেন যে বিষয়টি, সেই বিষয়টি আপনি যদি বলি যে মানে সিটিজেন হিসেবে এই যে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সঙ্গে অনবরত বিভিন্ন ইস্যু নিয়ে সামনে আসেন, তাদের আসলে সুফল না কুফল, মানে কোন দিকটা আপনারা সিটিজেন হিসেবে আপনারা পেয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে, এবং আপনার অনুষ্ঠানে আজকে প্রথম যোগ দিলাম। ডিবিসি টিভিতে নতুন উদ্যোগ, আপনাদের জন্য শুভকামনা রইল। আশরাফ ভাই যে কথাগুলো বললেন, আমি আসলে মোটা দাগে তার সাথে একমত, এবং অনেক দিক কভার করে ফেলেছেন। আমি শুধু চারটি এরিয়া একটু কথা বলতে চাই, যেহেতু আপনি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলকে এখানে যুক্ত করেছেন।
যে আন্তর্জাতিক এবং আমাদের দেশে সাউথ এশিয়াকে ইনক্লুড করেছেন। আসলে আমরা একটা বলি যে মিডিয়া সোশ্যালাইজেশন বলে একটা টার্মিনোলজি আমরা সমাজবিজ্ঞানে বলি, এখন নতুন সমাজবিজ্ঞান ডেভেলপ করছে। সেখানে মিডিয়া সোশ্যালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি যেটা আমরা বলি যে মিডিয়া এক ধরনের, আপনাকে যেমন আহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ একভাবে বড় হয়, আস্তে আস্তে শিশু থেকে কৈশোর যৌবন এভাবে যায় মৃত্যু পর্যন্ত, ঠিক আমাদের ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে যে আমরা একটা সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্যে আছি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এবং ইন্টারেস্টিংলি এক একটা দেশে বা এক একটা সমাজে এটা এক এক ভাবে হয়। আরো একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেক দেশে কিন্তু ফেসবুক জনপ্রিয় নয়। কোন দেশে ফেসবুক, কোন দেশে এক্স্যাক্টলি। লাইন, কোন দেশে টুইটার, প্রত্যেকটা দেশে এটা ভেরি করে। আবার যেটা হয় যে এক এক দেশের ক্ষেত্রে যারা সোশ্যাল মিডিয়া প্রোভাইডার, এই যে কোম্পানিগুলো, তাদের ব্যবহারও ভেরি করে। কারণ হচ্ছে যে এক এক দেশের আইন এক এক রকম, এক এক দেশের গভর্নমেন্টের অবস্থান এক এক রকম, এক একটা সোসাইটির শিক্ষা ব্যবস্থা এক এক রকম, সামাজিকীকরণ প্রক্রিয়াটা এক এক রকম, ভিন্ন ভিন্ন ভাবে হয়। এই জন্য এক এক ক্ষেত্রে এক একভাবে রিয়াকশনটা হয়। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা যদি দেখি যে সব সময় যে সোশ্যাল মিডিয়া খারাপ, সেটি বলা ঠিক হবে না। সোশ্যাল মিডিয়া অনেক ক্ষেত্রেই ভালো, অনেক ক্ষেত্রেই খারাপ। আমরা যেটা দেখেছি যে এই যে গত যে আন্দোলনটা হয়ে গেল, সেটিতে কিন্তু যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, পার্টিকুলারলি বিদেশে যারা এবং দেশের স্বনামধন্য কয়েকজন তারা কিন্তু ভালো ভূমিকা রেখেছে। এটা একটি পজিটিভ দিক। নেগেটিভ যে না, দিকটি আপনি হচ্ছে সিটিজেন হিসেবে মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্টরা যে ধরনের তারা অ্যাক্টিভিস্ট হিসেবে রোল প্লে করছে, সেটার ভালো দিকটাই সিটিজেনরা বেশি পাচ্ছে? না, সেটা আর্গুয়েবলি আপনি কার কথা বলছেন, কোন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কোন নেটিজেন গ্রুপ, অনেকগুলো জিনিস ভেরি করে। বাট আমি যেটা বলছি যে গত আন্দোলনে যে উদাহরণটা দিলাম সেখানে কিন্তু এটা আমি মনে করি যে অনেকটা কাজে লেগেছে। আবার যদি পরবর্তী অংশটা আমরা দেখি, দুই ভাবে আন্দোলনের পক্ষে যারা ছিল, বিপক্ষে যারা ছিল, প্রত্যেকের দ্বারাই কিন্তু আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে যে এক ধরনের ফেক নিউজ প্রমোট করা হচ্ছে। তারপরে আমি বলবো যে এক ধরনের ফ্যাক্ট চেকিং হচ্ছে এখন, যেটা অন্যান্য দেশে অনেক ব্রডলি হয়, যেটা আমাদের এখানে কম হচ্ছে। সেটি কিন্তু একটি ভালো দিক। দ্বিতীয় যে পয়েন্ট আপনার, আমি যে কথাটা একটু আগে বলছিলাম তার সূত্র ধরে বলি, দ্বিতীয় যে পয়েন্টটি, যে প্রবলেমটা যেখানে তৈরি হচ্ছে, যে একটা মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে আগে, যেটা নাজুল ভাই বললেন যে একটা পত্রিকাতে, একটা নিউজ চ্যানেলে ওখানে কয়েকটা স্তর পেরিয়ে রিপোর্টার, চিফ রিপোর্টার, এডিটর, নিউজ এডিটর হয়ে তার ফিল্টারিং হয়ে যায়। কিন্তু এইখানে যে প্রশ্নটা আপনি এখন আমাকে করলেন, সেখানে গুরুত্বপূর্ণ যে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা যাদের প্রেজেন্সটা বেশি, যাদের ফলোয়ার বেশি, তাদের কিন্তু এই দায়িত্বটা নিতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে কেন এই কথাটা আসছে, এটা তো একটা ব্লেসিং বা ডিসগ্রেস কখন তৈরি হয়। কারণ ইন্ডিভিজুয়ালি আমাদের একটা পলিটিক্যাল আইডিওলজি থাকে, পার্সোনাল এজেন্ডা থাকতে পারে, আমার কান্ট্রি ইন্টারেস্ট থাকতে পারে, আমার সোসাইটির, কমিউনিটি, এথনিক গ্রুপ, নানান ধরনের ইন্টারেস্ট থাকতে পারে। ওই জায়গাগুলোতে কিন্তু সমস্যাটা তৈরি করছে এবং সেক্ষেত্রে ওইখানে সেন্সিবল বিহেভিয়ারটা করা, যেটা এক্সপেক্ট করি, সেখানে করা হচ্ছে না। চতুর্থ যে জিনিসটি হচ্ছে যে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে প্রথমে অনলাইনে কোনো একটা জিনিস যাচ্ছে, এটা নিয়ে লেখালেখি হচ্ছে, লাইক ডিসলাইক কমেন্ট, এরপরে এটাকে টেনে রাজনীতির মাঠে আনা হচ্ছে বা সোশ্যাল স্ট্রিটে আনা হচ্ছে, এটাকে একটা অবস্থান কর্মসূচিতে আনা হচ্ছে, যেটা আরব বসন্ত থেকে কিন্তু প্রথম শুরু হয়েছিল। সো একেবারে যে মোটা দাগে আপনি খারাপ বলে দেবেন তা না, কিন্তু কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এই আন্ডারস্ট্যান্ডিংটা একটা আমেরিকান সিটিজেনের বা একটা ইউরোপিয়ান সিটিজেনের যেভাবে ডেভেলপ করেছে, আমাদের এখানে কিন্তু সেটা একটা গ্রোয়িং স্টেজে। কারণ যে কথাটা শুরুতে বললাম যে তাদের মিডিয়া সোশ্যালাইজেশনটা ভিন্ন, মত প্রকাশের মাত্রাটা ভিন্ন, মত প্রকাশের মাধ্যম ভিন্ন। সেজন্য আমার ধারণা যে আস্তে আস্তে এই প্রক্রিয়া আমরা ধাতস্থ হব। কিন্তু আমার মনে হয় একটা জিনিস এখন একটু হলেও ডেভেলপ করছে, কারণ সোশ্যাল মিডিয়া আপনি বন্ধ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়া গেটিং পপুলার ডে বাই ডে, এটাকে আপনাকে এর মধ্যে থেকে বসবাস করতে হবে। বাট একটা জিনিস হচ্ছে যে কিছু কিছু মানুষ নিউজ, যেমন গতকালের উদাহরণ দেয়, 32 নম্বরে যে বাড়ি ভাঙার ঘটনাটি ঘটলো, বলা হলো অনেকে মারা গেছে, আর্মি ডিপ্লয় হয়েছে। আমার মনে হয় যে খুব কম লোক কিন্তু সেটা বিশ্বাস করেছে। তারা মেইন স্ট্রিম মিডিয়াতে গিয়ে চেক করার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এই আপনার ক্ষেত্রে একটা ছোট্ট জিনিস বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে সোশিওলজিতে আমরা একটা জিনিসকে বলি কালচার ল্যাক। অর্থাৎ টেকনোলজি ডেভেলপ করবে কিন্তু আপনার যে বাস্তবিক জীবন বা গভর্নমেন্টের যে ল, রুলস, রেগুলেশন, সে জায়গাটায় পৌঁছতে পারে না। এই যে মাঝখানের পিরিয়ডটা, অর্থাৎ যখন টেকনোলজি এগিয়ে যাচ্ছে কিন্তু মানুষ খাপ খাওয়াতে পারছে না আইন শৃঙ্খলা, নিয়ম নীতি তৈরি করে, সামাজিক নীতি নীতি দিয়ে, এই একটা না, এটাকে আপনি যেখানে এই শেষটা দেশটাকে, করতে চাচ্ছেন, আমি যদি একটু ধরিয়ে দিই, না ডক্টর এটাকে আব্দুল্লাহ আমরা মামুন, বলি ধরুন কালচার আপনাকে ল্যাক। এই সোশ্যাল এই মিডিয়ায় যারা পিরিয়ড, অ্যাক্টিভিস্ট আছেন তারা আপনার কথা পছন্দ হলো না, আপনাকে কোনোভাবে টার্গেট করলেন, মানে যে কেউ যাদের অনেক অনুসারী আছেন, আপনি কি ভীত হবেন না? মানে আপনার কি মনে হবে না যে এই টার্গেটটা
যে কোনো গণমাধ্যমের টার্গেটের চেয়ে অনেক বড় শক্তিশালী হয়ে উঠতে পারে, বা আপনি সামাজিকভাবে দুর্বল হয়ে যেতে পারে? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে যুক্ত ছিলাম এবং আমি দুবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। কিন্তু আমি যে জায়গাটা বলছিলাম যে ওই যে কালচার ল্যাগ, অর্থাৎ আমাদের আইন কানুন দিয়ে নাকি টেকনোলজি দিয়ে কিভাবে আমরা এটা কাউন্টার করবো, আমার মনে হয় এই ফেজটা চলছে। অন্য ক্ষেত্রে দেখতে হবে যে অন্য ক্ষেত্রে অন্যান্য দেশগুলোতে কিভাবে এটাকে মিটিগেট করছে, সেটা আস্তে আস্তে আমাদের এখানে আসবে, সোসাইটির নর্মস অনুযায়ী অ্যাডজাস্ট হবে। কিন্তু যে কথাটা আমাকে বারবার জিজ্ঞেস করছেন যে আনটিল আনলেস ওরকম রুলস রেগুলেশন ফ্যাক্ট চেকিং বা এটাকে একটা কোন ধরনের নিয়মতান্ত্রিকতার মধ্যে না আনা যায়, যারা এই ধরনের সোশ্যাল মিডিয়ার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তাদেরকে না ডাকা যায়, তখন আমাদের উচিত যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আমরা ইউজ করছি তাদেরকে আরো সেন্সিবল হওয়া, যেন সোসাইটিতে। একটু নাজমুল আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই, যেটি বলছিলেন আব্দুল আল মামুন, আপনার কাছে নেটিজেন হিসেবে জানতে চাই, যেটি প্রশ্ন করেছিলাম আব্দুল আল মামুনকে, যে সেই বিষয়টাই তো একটা বড় থ্রেট কাজ করে, যে যেটি গণমাধ্যম একটা তথ্য দিয়ে একটা প্রতিষ্ঠানের মানে সঠিক একটা ইনভেস্টিগেশন করে অনেক কিছু সামনে আনতে পারে, সেটি সোশ্যাল মিডিয়ার উপর অনেক কিছু নির্ভর করে, বা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা কারো কারো ব্যাপারে কোনো কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে অনেক কিছু সামনে নিয়ে আসেন, তাতে করে তেড়ে বেড়ে অনেক কিছু হয়ে যায়। তো এটা কি আপনি কি মনে করেন, মানে এইভাবে চলবে? দেখেন, বাংলাদেশে গণমাধ্যম, এই সামাজিক মাধ্যমের কুফল যা আছে, সুফল নিশ্চয়ই অনেক আছে, ভালো ব্যবহার আছে। আমি খারাপ ব্যবহার এবং কুফলের কথা বলছি। সত্য মিথ্যা যাচাই বাছাই না করে যা খুশি তা প্রকাশ করা, ঘৃণা ছড়ানো, বিদ্বেষ ছড়ানো, উন্মাদনা ছড়ানো, এসব কাজ যে সামাজিক মাধ্যম করছে নিয়ন্ত্রণহীন ভাবে, ব্যক্তি বা গোষ্ঠী যারাই হোক, সেই জায়গায় গণমাধ্যমের যে দায়িত্বশীল ভূমিকাটা থাকার কথা, এর বিরুদ্ধে জনমত গড়ে তোলা, মানুষকে সচেতন করা, সেই কাজটি বাংলাদেশের গণমাধ্যমও করছে না। কারণ সামাজিক মাধ্যমের উন্মাদনার প্রভাব এত বেশি, সেটার কারণে গণমাধ্যমও একরকম, আমি বলবো, ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে থাকে। মবক্রেসির আক্রান্ত আমরা গত প্রায় 6 মাস ধরে, এই গণঅভ্যুত্থানের পর থেকে। এই মবক্রেসির ব্যাপারে আমাদের সামাজিক মাধ্যমের কি ভূমিকা, গণমাধ্যমের কি ভূমিকা, আপনি যদি তুলনা করেন, আপনি দেখবেন যে গণমাধ্যম বোধহয় যথেষ্ট রক্ষণশীল ভূমিকার মধ্যে আছে, অনেকটা আত্মরক্ষামূলক, অনেক ক্ষেত্রে এড়িয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সত্যটা সেভাবে শক্তভাবে বলতে বা তুলে ধরতে পারছে না, তারাও সেই মবক্রেসির শিকার হবে সেই ভয়ে। ফলে গণমাধ্যমের সামষ্টিক যে ভূমিকা, সেই জায়গাটা মনে হয় আর স্ট্রেংথেন করা বা শক্তিশালী করা দরকার। আমাদের গণমাধ্যমের বাস্তবতার অনেক দিক আমরা জানি। সেই গণমাধ্যমের আপনার কি বলবো, উদ্যোক্তা থেকে শুরু করে কর্মী বাহিনী যারা নেতৃত্বে থাকেন, যারা এডিটোরিয়াল পলিসি নির্ধারণ করেন, যারা বিভিন্ন ক্ষেত্রে গেটকিপারের কাজ করেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের অনেক সীমাবদ্ধতা, অনেক রকমের ঝুঁকি, অনেক বিপদ আছে। সেসব কারণে সামাজিক মাধ্যমের এই কুফলের ব্যাপারে গণমাধ্যম যে ভূমিকা রাখার কথা, সেটাও রাখতে পারছে না। ওকে, কিন্তু এই জায়গাটায় যদি আমি বলি যে ধরেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এটাও দেখছি, নাজমুল আশরাফ ভাই যদি ভুল না হয়ে থাকে, যে বাংলাদেশের এমন কোনো গণমাধ্যমের কথা নেই যেটিকে মানে বলা হয়ে থাকে যে ওই গণমাধ্যম প্রতিষ্ঠানটাকে সহিভাবে মানে উপস্থাপন করা হয়েছে, মানে শীর্ষ পত্রিকা, শীর্ষ ধরেন টিভি মাধ্যম, কোনোটাই তো হিউমিলেশনের বাইরে যায়নি। না, সেটা তো বললাম যে বহু সীমাবদ্ধতা আছে। আপনি যদি গণমাধ্যমের সঠিক ভূমিকার কথা বলেন, আমরা সাধারণত রাজনৈতিক নিয়ন্ত্রণ, রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সরকারের নিয়ন্ত্রণের কথা বলি। এর বাইরেও তো অনেক নিয়ন্ত্রক শক্তি আছে, শুভ এবং অশুভ শক্তি। সেই নিয়ন্ত্রণ এবং সেই শুভ অশুভের প্রভাব থেকে গণমাধ্যম কতটা মুক্ত হতে পারছে, মুক্ত হওয়ার ক্ষেত্রে যতটা না আপনার সরকার, রাষ্ট্র, আইন কানুন আপনাকে রক্ষা করবে, তার আগে তো দরকার নিজেরা নিজেদের রক্ষা করা। গণমাধ্যমের মধ্যে কি সেই ঐক্য আছে, সেই চেষ্টা আছে, সেই অঙ্গীকার আছে? তারা অস্তিত্ব রক্ষার জন্য যে যেভাবে পারছে তার ভূমিকা পালন করে যাচ্ছে। এবং আবারও বলছি, গণমাধ্যম কিন্তু বহু রকমের আক্রমণের শিকার এরই মধ্যে হয়েছে, এবং আরো বেশি আক্রান্ত যাতে না হতে হয় তার জন্য তারা এক রকমের আপোষ রফা করছে, দায় দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের লড়াইয়ের মধ্যে আছে। গণমাধ্যম, যদি আমি সংবাদকর্মী সহ অন্য যত রকমের কর্মী গণমাধ্যমে যুক্ত থাকেন, তাদের মধ্যে অনৈক্য, তাদের মধ্যে বিভাজন, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব। অবশ্যই তাই। আমরা একদম শেষ করতে চাই, মানে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডাক্তার আব্দুল আল মামুন ভাই শুনছিলেন নাজমুল আশরাফ ভাই যেটি বলছিলেন যে গণমাধ্যম কোথায় ক্ষয়ে গেছে এবং তার মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিভাবে মানে প্রভাব বেড়েছে, সেই জায়গায় আপনাকে যদি একটু বলি, শিক্ষক আপনি, আপনি সমাজের অন্যতম একটা বড় জায়গায় বিবেক আপনার কাজ করছে, তো সেই জায়গায় আমরা যাই বলি না কেন আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডই তো দেশ, সবার আগে দেশ জিনিসটা থাকা প্রয়োজন। তো সেই জায়গায় সামাজিক মাধ্যমে আপনি যে স্ট্যাটাসটা দিচ্ছেন, আমি যে স্ট্যাটাস দিচ্ছি, আমি যে কন্টেন্ট দিচ্ছি, আপনি যে কন্টেন্ট দিচ্ছেন, সেটা আসলে কতটা দেশের স্বার্থে, দেশের পক্ষে, দেশের উন্নয়নের স্বার্থে লাগছে, সেটাও তো নাগরিক হিসেবে আপনার নাগরিকদের বিবেচনা করা উচিত। আপনার কি মন্তব্য? যেটা বলছিলাম যে এই সোশ্যাল মিডিয়া একটি অনেক পজিটিভ ইম্প্যাক্ট গত আন্দোলনে রেখেছে। কেন এটি ডিবেটে আসলো এটি বলতে দ্বিধা নেই যে আমাদের ব্যক্তিগত চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, পলিটিক্যালি চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে, নিজের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। সোশ্যাল মিডিয়া একটু ভালো জিনিস, আমরা যদি এভাবে করতে থাকি তাহলে আসলে আদতে সমাজ, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি হচ্ছে, যেটি কোনোভাবেই কাম্য নয়। এই জন্য আমার শিক্ষক হিসেবে যেটা আবেদন থাকবে সবার কাছে যে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সেন্সিবল হব, আমরা দায়িত্বশীল ব্যবহার করব, আমরা ব্যক্তি এজেন্ডার চেয়ে সমাজে যেন অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, আমাদের অপোজিশন পার্টির প্রতি রেসপেক্ট রেখে এমন কোনো প্রপাগান্ডা করব না যেটা ফ্যাসিজমের সঙ্গে মিশে যায় বা স্বৈরতন্ত্রের সাথে মিশে যায়। সেই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করব যে আমাদের সমাজের সাধারণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদ, পেশাজীবী সবাই আমরা খেয়াল রাখবো যেন আমরা সোশ্যাল মিডিয়াতে এবিউজ না করি। সাইবার যে সিকিউরিটি যে সিস্টেম, এটা যতক্ষণ আইনটাকে, আরেকটা জিনিস হয়েছে যে আমাদের এখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেমন ভাবে ব্যবহার করা হয়েছে আমরা পুরোপুরি এখন ওপেন হয়ে গেছে। আমি আশা করব সরকারও এই বিষয়গুলোতে আরো আন্তরিকভাবে দেখবে এবং আশা করি যে সমাজের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য আমাদের সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হবে না। ধন্যবাদ। অবশ্যই তাই, অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন, সেই সঙ্গে ধন্যবাদ সাংবাদিক নাজমুল আশরাফ এবং সেই সঙ্গে ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন। আমরা এখানটায় থামছি। প্রিয় দর্শক, সবার আগে দেশ, আজকের পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আব্দুল্লাহ হীরা। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার নিয়ে প্রতি শনিবার এই সময় দেখা হবে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।